নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রা বলছে, না মা, আপনি কিছুতেই ওনাকে বের করতে পারেন না। আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এরকম করতে পারেন? শুনলেন না বড়দা কি বলল? মানে উনি কি বলছেন, উনি নাকি বড়দার স্ত্রী, আর বড়দাও তো এটা অস্বীকার করছেন না। তখন চিত্রাকে বলছে বড়দা, চিত্রা একদম ফালতু কথা, যেই কথাটা সত্যি না সেটা আমি স্বীকার কেন করব? ও মিথ্যে কথা বলছে, ও আমার বউ না, এইভাবে বলছে। তখন দাদুভাই বলছে, থামো থামো, এই ব্যাপারটা এখানে স্টপ করো, আর ভালো লাগছে না, আমার সামনে এসব নোংরামি চলবে না। অগ্নি বলছে, মানে কোনো স্টপ করা চলবে না, এই কথা এখানে আজকে শেষ করতে হবে। আমার তো ইচ্ছে করছে বলে বাবার দিকে তেড়ে যাচ্ছে। তখন অঙ্কিতরা সবাই মিলে আটকায়, দেখ আমার মাকে দেখ, সারা জীবন মানুষটার কি অবস্থা দেখ, আর আজ একটা বাইরের মহিলা এসে সে কিনা আমার মায়ের জায়গা নেবে, চিৎকার করে বলছে অগ্নি। সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জুনি এবার কথাকে এক সাইডে নিয়ে গিয়ে বলছে, কথা কি করছিস সেটা তুই কিছু কর, প্লিজ কিছু কর। তখন প্রিয়াও বলছে, তুমি আমার দাদাভাইয়ের জীবনটা এইভাবে কেন আবার ঝামেলার মধ্যে ফেলে দিলে? তখন বলছে এসব কথা পরে হবে। তখন কথাকে বলছে কিছু একটা কর বলে কথাকে এগিয়ে দেয়। কথা অগ্নি কিছু বলতে গেলে অগ্নি বলছে, চুপ, একটাও কথা হবে না, তুমি আর ওই মহিলা দুজনেই এই বাড়ির থেকে বেরোবে, দুজনেই। এই বলে কথাকে ধাক্কা দিয়ে দেয়। তখন সেখানে চলে আসে ইন্সপেক্টর পূর্বা। চিত্রা তো মনে মনে খুব মজা পাচ্ছে যে যাক, একদম ঝামেলা তো একদম জমে উঠেছে। ঠাম্মি আবারও এই যুথিকাকে বলছে, এই তোমাকে বলেছি না বাড়ির থেকে বেরিয়ে যেতে, বেরো, দেখছো না আমার ছেলেটার আগে থেকে বিয়ে হওয়া আছে। যুথিকা বলছে, আমি জানতাম যে আমি বাড়িতে আসলে কেউ আমাকে বিশ্বাস করবে না, আর এই মানুষটা নিজের মুখ খুলবে না। বলছে, আমি জানতাম যে আপনার ছেলে স্বীকার করবে না। দাদুভাইকে বলছে, এই একটা মেরুদণ্ডহীন মানুষ, আমি জানতাম, আমি তাই এখানে আসতে বাধ্য হয়েছি। বলছে, আমার নিজের জায়গাটা এখানে বুঝে নেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। অগ্নির বাবা বলছে, এই নিজের লিমিট ক্রস করবে না, আঙ্গুল দেখিয়ে বলছে। লিমিট ক্রসের তুমি কি দেখেছো? এরপরে বুলি আসে, এই কি করবেন আপনি? এইভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কিন্তু। ওদিকে পূর্বা মনে মনে ভাবছে যে স্যারকে জানাতে হবে। পূর্বা চলে যায় স্যারকে জানাতে। একটা কাগজে করে লিখে এনেছে যে আমার মৃত্যুর জন্য এই সমীর গুহ দায়ী, সবাইকে দেখাচ্ছে যে এই যে আমি লিখে এনেছি, আমার মৃত্যুর জন্য এই সমীর গুহ দায়ী থাকবে, আর পুরো গুহ পরিবার দায়ী থাকবে। সমীর আবার চিৎকার করে বলছে, বন্ধ করো, এই সমস্ত নাটক বন্ধ করো তুমি। অগ্নির মা এবার উঠে এসছে, বলছে, শেষে তুমি এই দিন দেখালে গো। বলছে, কি গো, উত্তর দিচ্ছ না যে? অগ্নির বাবা চুপ করে আছে। বলছে, সেদিন তো তুমি আমাকে আটকেছিলে, আমি তো কোনো প্রশ্ন করিনি, আর আজকে তুমি বাবা মা ছেলে সবার সামনে এতটা নিচু করলে, আমাকে এত অপমান করলে। এরপরে সঞ্চিতাকে ধরতে গেলে অগ্নি এসে হাতটা ধরে নেয়, একদম না, আমার মাকে টাচ করার ভুল করবে না। বলছে, আমার মাকে টাচ করার সব অধিকার আপনি হারিয়েছেন। অগ্নির মা তো সমানে কাঁদছে। দাদুভাই বলছে, দাঁড়াও অগ্নি, এটা সম্পূর্ণ আমাদের পরিবারের পারিবারিক ব্যাপার, এর পেছনে মানে এর মধ্যে বাইরের কেউ থাকুক আমি চাই না। বলছে, আপনি দয়া করে বেরিয়ে যান, এই পরিবারের কেউ আপনাকে জানে না চেনে না, আমাদের পরিবারে একটা ঐতিহ্য আছে, আপনি তাতে কালি ছেটাবার চেষ্টা করছে। যুথিকাকে বলছে, যুথিকা তো চালাকি করছে, পুরো চালবাজ দেখেই মনে হচ্ছে। বলছে, আর আমার মান সম্মান, আমাকে যে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিল না তার কি হবে? যুথিকা বলছে, সেই গুহ পরিবারকে এই অপমানের দায় নিতে হবে। এই বলে একটা শিশি বের করছে ব্যাগ থেকে, কথা নোটিস করছে। ঠিক তখনই অগ্নি কথার হাতটা ধরে ঝিটকে তাকে বাড়ি থেকে বের করবে আর কি। বলছে, এদিকে আয়, আমি খুব ভালো করে জানি তুই কেন করছিস এইসব, যাতে তোকে আমি স্বীকার করে নি, তাই তো? এটা কোনোদিনও হবে না। কথা কিন্তু অগ্নির দিকে তাকাচ্ছে, একবার এই যুথিকার দিকে তাকাচ্ছে। এবার একটা বিষের মতো শিশি খেয়ে কিন্তু উল্টে যায়, কথা ধরতে আসে, কথা কিন্তু ফেলে দেয় বিষের শিশিটা। তখন তো সবাই চিন্তায় পড়ে যায়, কি হলো, হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে তো পুরো দায় গুহ পরিবারকে দেবে, এরকম একটা কথা চলছে। আর এদিকে ইনি মনে মনে বলছেন যে এই নকল বিষ খেয়ে আমাকে এখন মটকা মেরে শুয়ে থাকতে হবে, যাতে আমাকে এই পরিবার থেকে কেউ বের না করতে পারে, আমাকে স্ত্রী বলে মেনে নেবে না, অত সহজ, এভাবে বলছে মনে মনে। আর চিত্রা তো খুব মজা পাচ্ছে, অনেকদিন গুহ বাড়িতে এই মজা দেখার সুযোগ হয়নি তার, আজকে হয়েছে। এদিকে দাদুভাই সমীরের কাছে গেছে, বলছে, তোমার জন্য আজকে পুরো পরিবার আমার বিপদের মুখে পড়লো, কুলাঙ্গার, এই বলে লাঠি দিয়ে মারতে যাবে কি, কথা এসে লাঠিটা ধরে নেয়। বলছে, ক্ষমা করবেন বুড়া দাদু, কিন্তু এরকম কাজ আপনি করবেন না। তুমি এখনো থামতে বলছো? একজন মানুষ মরতে বসেছে, বাড়ি শুদ্ধ সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। বুলি বলছে যে কাউকে কোথাও যেতে হবে না, একটু অপেক্ষা করুন। তখন বিশেষ শিশিটা তুলছে হাতে করে। বুলি প্রত্যয়ের হাতে বোতলটা দিচ্ছে, যে দারোগাবাবু একটু দেখুন তো ভালো করে। প্রত্যয় নাকে নিয়ে দেখছে, আরে কথাকে বলছে, আরে এটা তো, বলে ঠিক বুঝেছি না? বলে হ্যাঁ, মানে বুঝতে পেরেছে ওটা কিছু নয়, ফলস। কথা বলছে, কাউকে বলো না, দাঁড়াও। বুলি বলছে, বুড়া দাদু, এই মহিলা যদি বিষ খেয়ে মরতে চায়, এই বিষ কি করে ছাড়াতে হয় আমি খুব ভালো করে জানি। বলছে, এক্ষুনি নামিয়ে দেবো সব বিষ, দাঁড়ান। আর যুথিকা মহিলা বলছে যে এই মেয়েটা আবার কি নিয়ে আসছে রে বাবা, কি দেবে আমাকে, মনে মনে ভাবছে এগুলো। বলছে, এর চেয়ে তো হসপিটালে নিয়ে গেলে ভালো হতো। অগ্নি বলছে, আমি তো বললাম মিস্টার সমীর গুহ ছাড়া এই কেসে আর কেউ ইনভলভ হবে না। ওদিকে রান্নাঘর থেকে নিম পাতার রস নিয়ে এসছে বলি।
অগ্নি বলছে কি করছো এটা? বলে এটা নিম পাতার রস, এটা খেলে না শরীর থেকে সব বিষ এক্ষুনি নেমে যাবে। আর ইনি ভাবছেন হায় রে, আমাকে এখন নিমের পাচন খাওয়াবে, সে তো ভয়ঙ্কর তেতো। মানে ঘুমিয়ে ঘুমিয়ে এগুলোই ভাবছে। আর কথা গিয়ে জোর করে খাইয়ে দেয়, আর সেটা খেয়ে একদম উঠে পড়ে সেই যুথিকা, যেটা দেখে সবাই অবাক। বলছে এসব কি, এ তো বিভৎস তেতো, এসব মানুষকে খাওয়াই নাকি? সবাই তো অবাক, এটা কি হলো? চিত্রা বলছে এক্ষুনি তো অজ্ঞান হয়ে পড়েছিল, এটা কি হলো? তখন বুলি বলছে পটের বিবি কাকিমা, এটা জালি। যুথিকাকে বলছে বিষ টিস কিচ্ছু খায়নি এই মহিলা, নকল বিষ। নকল বিষ খেলে কেউ মরে যায় নাকি আর অজ্ঞান হয় নাকি? দাদুভাই বলছে নকল বিষ? আর যুথিকা তো চুপ করে আছে, কি বলবে আর বুঝে পাচ্ছেন না, ধরা পড়ে গেছে তো। প্রত্যয় বলছে হ্যাঁ দাদান, বিষ টিস কিচ্ছু নেই, জল আছে। বলছে যে একটা মিথ্যে কথা বলতে পারে সে কত বড় ধুরিবাজ মহিলা ভাবতে পারছো? যুথিকা বলছে এই তুমি কি আজে বাজে কথা বলছো? বলে চুপ, কথা বলছে আর একটাও বাজে কথা বকবে না। তখন থেকে তোমার নাটক আমি দেখে যাচ্ছি, এখন তুমি দেখবে আর আমি সবটা বলবো। বলছে ভালো সাহেব, আপনার বাবা সবটার জন্য দোষী নন, যা যা হয়েছে উনি ওনার শিকার হয়েছেন, আমি বলছি আপনাকে। এই যে যুথিকা, এ হলো বিশ্বাস বাড়ির মেয়ে। সেটা শুনে দাদান আর ঠাম্মি একদম অবাক। বলছে ওই যে বিশ্বাসদের ওষুধের কারখানা আছে না, সেই বাড়ির মেয়ে যুথিকা। বাড়ির সবাই শুনে অবাক, কারণ সবাই চেনে। বলছে ভালো সাহেবের মা যখন হারিয়ে গেছিল তখন ইনি গেছিলেন একটা কাজের জন্য, মানে বিদেশে গেছিলেন এই সমীর গুহ। সেখানে এই মহিলা অসুস্থ হয়, মানে বাবা অসুস্থ হন, আর বাবা অসুস্থ হওয়ার পরে এই মহিলাই সেখানে সুস্থ করে তুলেছিল। আর তারপর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই মহিলা বাবার কাছে ছিল শুধুমাত্র একটা বন্ধুর মতো, আর এই তককে তককে ছিল বাবাকে ফাঁসাবে বলে। বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করেছিল, জোর করে মিথ্যে করে সিঁদুর পরে বাবাকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে, মানে বাবার বউ বলে নিজেকে পরিচয় দিচ্ছে। যুথিকা তো ভয়ে এবার ঢোক গেলছে, চুপ করে আছে। কথা বলছে কি বাকিটাও আমি বলবো তো? বলে সুযোগ নিচ্ছিল এই মহিলা, আর বাবা এই বাড়ির মান সম্মান বাঁচাতে চুপ করেছিলেন, কিচ্ছু বলতে পারেননি। দাদান বলছে কিন্তু তুমি এত কথা জানলে কি করে? বলে সেই সব বলবো বলেই তো তোমাদের সকলকে এখানে ডেকেছি আমি। সেই মহিলা একদিন বাবাকে হোটেলে দেখা করতে ডাকে, আমিও চুপি চুপি পেছনে যাই। তারপর সেখানে গিয়ে জানতে পারি, মানে যখন হোটেল রুমে ছিল তখন হোটেল রুমের যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইটা সেজে গেছিল কথা ওখানে। আর তাদের মানে তার বাবা মানে শ্বশুরমশাই আর এই যুথিকার কথাবার্তা শুনেছিল, ওখানে কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে। তার বাবা বলছিল তুমি মিথ্যে বলে এরকম ফলস সিঁদুর পরে কেন আছো, আমাকে ফাঁসানোর জন্য শুধু শুধু, হ্যাঁ শুধু শুধু আমার নামে মিথ্যা অ্যালিগেশন কেন দিচ্ছ, মানে এইসব কথাবার্তা হচ্ছিল। তখন কথা সত্যিটা জানতে পারে, বুঝতে পারে যে এই মহিলা মিথ্যে কথা বলে প্রেশারাইজ করছে তার বাবাকে। তারপর আরেকদিন ও শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকেছিল। শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকে দেখে যে মানে কম্পিউটারটা অন করার চেষ্টা করে, আলমারি দেখছে কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। এবার কম্পিউটারটা অন করতে গিয়ে সিপিইউটার একটা সাইড খুলে যায়। বলে এই বাবা এটা খুলে গেল, আমি ঠিক করব কি করে? তখন ঠিক করতে গিয়ে দেখে যে ভেতরে চিঠি, একটা এনভেলপ, একটা ছবি সব রাখা আছে। সেখানে ছবি পায় তাদের ফার্স্ট মিটের ছবি, একটা চিঠি পায় যে চিঠিতে যুথিকা লিখেছে যে তাকে আসতেই হবে, না আসলে মানে দেখা করতে চাই, খুব জোর জবরদস্তি করছিল, এই সমস্ত ব্যাপার লেখা রয়েছে চিঠিতে। আর এগুলো সবই যখন অগ্নির মা ছিল না তখনকার জিনিস। এরপর একটা কাগজে যে অ্যাড্রেস লেখা দেখতে পায়, সেইটা কথা সার্চ করে কাউকে একজনকে ফোন করে বলছে যে এটা ডিটেলস আমার চাই, এই যুথিকা বিশ্বাসের ডিটেলস। তখন কথার কাছে সমস্ত ডিটেলসই কেউ পাঠিয়ে দেয়, আর এগুলো সব কথা তার পরিবারকে জানায়। সমীর গুহ বলছে ছি যুথিকা, বন্ধুত্বের আড়ালে তুমি এতটা নিচে নামতে পারলে? অগ্নির মা বলছে আচ্ছা, তার মানে তোমার এখনো বিশ্বাস আছে ওনার প্রতি? সঞ্চিতা আমার কথাটা শোনো। তখন সঞ্চিতা কোনো কথা শোনে না, অন্যদিকে চলে যায়। পিসিয়া বলছে আপনি ওনাকে ফাঁসাচ্ছিলেন কেন? সমীর গুহর কথা বলছে। তখন কথা বলছে যে উনি বাবাকে ফাঁসিয়ে অন্য কিছু হাসিল করতে চাইছিলেন। এবার বুলির মুখে বাবা ডাক শুনে তো সবাই অবাক। অঙ্কিতরা তো চোখে মুখে হাত দিচ্ছে, এ কি বলে বসলো মেয়েটা। অগ্নি তো মাথা নাড়াচ্ছে, এর দ্বারা হবে না। আমি বলছে দাঁড়াও, কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ বড় খোকাকে বাবা বলে ডাকলে কেন? কথা তো চুপ করে যায়। বলছে সত্যি করে বলো কে তুমি? ঠাম্মি বলছে। বলছে মা তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো, কথায় সেই নিমের পাচন খাইয়ে নকল মানে বিষ বের করতো না? কায়দা কানুন টিম তো বলছি, মানে ওদের মুখ চোখের অঙ্গিভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে হাইরে ধরা পড়ে গেল শেষমেশ। অগ্নি বলছে মনে মনে হলো তো, সবার সামনে পুরো ব্যাপারটা রিভিল করে দিল। পিসিয়া এবার কাঁদতে শুরু করেছে, বলছো না কেন, কে তুমি? চিত্রাও মনে মনে বলছে আমি যে আশঙ্কা করছিলাম তাই। পিসিয়া বলছে বলো না কে তুমি? ঠাম্মি বলছে বলো বলো কে তুমি বলো, মানে হাত ধরে বলছে। তখন কথা বলেই ফেলে, আমি কথা কর্তা দিদা। সবাই চমকে ওঠে। বলছে তোমার নাতি নাতনিরা সবাই জানে, মা আনন্দের কৃপায় আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। সবার মুখে এবার হাসি ফুটতে শুরু করে। ঠাম্মি পিসিয়া কাঁদতে শুরু করে। দাদান বলছে তুমি কথা মা? কথা বলছে যে কর্তা দাদু আমি অন্য একটা মানে কাজের জন্য চুপ করেছিলাম, তোমাদের কষ্ট দেখেও বলতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। হাত জোর করে ক্ষমা চাইছে। দাদান তো মা আনন্দীকে ধন্যবাদ জানাচ্ছে, বলছে জয় মা আনন্দী, আমাদের কথা মা ফিরে এসেছে। সমীরও ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছে। পিসিয়া তো খুব কাঁদছে, আমি জানতাম মা আনন্দী এরকমটা আমাদের সাথে করতে পারেন না, আমাদের কথাকেই কেড়ে নিতে পারেন না। ঠাম্মি বলছে এই জন্য আমি সবাইকে বলছিলাম না যে এই মেয়েটা আসার পর থেকে বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে। চিত্রা এবার মনে মনে বলছে ভয় পেয়ে গেছে যে তার মানে আমার আশঙ্কাটাই ঠিক হলো, কিন্তু কথা সব চেপে গেছিল কেন, বলেনি কেন?
পিসিয়া বলছে সব ছোটদেরকে, এই তোরা সব জানতিস আর আমাদের কিচ্ছু বলিসনি, দাঁড়া আমার ডালের কাটা সবার পিঠে ভাঙবো। প্রত্যয় বলছে হ্যাঁ ভাঙো ভাঙো, পিঠ পেতে দেবো, আগে তোমার বড় ভাইপোর পিঠে, তারপর আমাদের পিঠে। অঙ্কিত বলছে সবটা জানা সত্ত্বেও সত্যিটা লুকিয়ে রাখা আমাদের পক্ষে কতটা ডিফিকাল্ট ছিল ভেবে দেখো। এরপর কর্তা দাদু কি ঠাম্মি কি করে, বুলিকে কথাকে নিয়ে অগ্নির পাশে দাঁড় করায় আর বলে জয় মা আনন্দী, এবার আমার পরিবারটা আবার আগের মতো হয়ে গেছে। এবার তো কথা তার অগ্নির দিকে দেখছে, কিন্তু অগ্নি সরে যায়, বলে ও আমার পাশে দাঁড়ানোও যাবে না এখন, মনে মনে বলছে। ছোটকা বলছে অঙ্কিতকে, এই বলিসনি কেন রে, বলিসনি কেন, গুহ বাড়িতে আবার উৎসব হবে, খুব আনন্দ ছোটকার, সব আবার আগের মতো হবে। দাদান বলছে সব আগের মতো হবে না তিমির, তোমার বড়দা সেই সুযোগটাও নষ্ট করে দিয়েছে। এবার বাড়িতে পুলিশ আসে, পুলিশকে দেখে সবাই অবাক। কথা বলছে আমি ডেকেছি, এই যে যুথিকা বিশ্বাস, ইনি হচ্ছেন আসল অপরাধী। যুথিকা তো আবার পরিবারের নামে দোষ দিচ্ছে। কথা বলছে একদম চুপ। পুলিশ তখন বলছে এই যে বহু বছর ধরে সমীর গুহকে ব্ল্যাকমেল করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, এই ধরো ওকে। যুথিকাকে ধরে নিয়ে যায়। যুথিকা বলছে আমি ছাড়বো না আপনাদেরকে, কিছুতেই ছাড়বো না। এরপরে সমীর সঞ্চিতাকে বলছে, সঞ্চিতা আমাকে ক্ষমা করা যায় না। সঞ্চিতা চুপ করে আছে। এরপর সমীর গেছে তার ছেলের কাছে। এরপর অগ্নি তো মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, তখন অগ্নিকে ডাকছে। অগ্নি বলছে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না সমীর গুহ, আগেও পারিনি, এখনও পারবো না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করে দেবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।